মহাভারত শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে বিশাল এক যুদ্ধের কথা, তাই না? হাজার হাজার বছর ধরে এই মহাকাব্য আমাদের জীবন, দর্শন আর সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে আসছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই প্রাচীন আখ্যানের গভীরে আসলে কি লুকিয়ে আছে? এটা কি শুধুই একটা পৌরাণিক গল্প, নাকি এর প্রতিটা পড়তে পড়তে ছড়িয়ে আছে একদম সলিড ঐতিহাসিক প্রমাণ? চলুন আজ আমরা একজন গোয়েন্দার মতো এই রহস্যের জট খোলার চেষ্টা করি। এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখব আসল সত্যটা ঠিক কি। আসল রহস্যটা কিন্তু এখানেই। একদিকে আমরা দেখছি কুরুক্ষেত্রের সেই বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ, আর অন্যদিকে মানব মনের চরম জটিল সব মনস্তত্ত্ব। এখন প্রশ্ন হল, আমরা কি এমন কোনো ঘটনার কথা বলছি যা অতীতে অক্ষরে অক্ষরে সত্যিই ঘটেছিল, নাকি এটা চমৎকার একটা রূপক, এমন একটা সাহিত্যিক মাস্টারপিস যা প্রাচীনকাল থেকে মানুষকে ধর্ম, নৈতিকতা আর আত্মনিয়ন্ত্রণের পাঠ দিয়ে আসছে? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বিজ্ঞান, প্রত্নতত্ত্ব আর প্রাচীন পাণ্ডুলিপিগুলোর একদম গভীরে যেতে হবে। প্রথমেই চলুন কিছু একদম বাস্তব প্রমাণের দিকে তাকাই। ধরুন ২০০০ সালের আগস্ট মাসের কথা। হস্তিনাপুরে এমন কিছু প্রাচীন মৃৎশিল্প বা পটারি পাওয়া গেল, কার্বন ডেটিং করে দেখা গেল সেগুলোর বয়স আনুমানিক ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ। অবাক করা বিষয় হল, প্রখ্যাত গণিতজ্ঞ আর্যভট্টের হিসেব অনুযায়ী কলিযুগের সূচনা হয়েছিল ঠিক ৩২০০ খ্রিস্টপূর্বাব্দে। শুধু কি তাই, হস্তিনাপুর থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে সিনাউলি গ্রামে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মাটির নিচ থেকে আস্ত যোদ্ধাদের রথ খুঁজে পেয়েছে, আর সেগুলোর বয়সও প্রায় ৫০০০ বছর। সময়কালের এই অদ্ভুত মিল কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। এবার আসা যাক আরেকটা দারুণ পয়েন্টে, প্রাচীনকালের মানুষ কিভাবে এই সাহিত্যকে দেখত। মহর্ষি বেদব্যাস যখন ১.৮ মিলিয়ন শব্দের এই বিশাল মহাকাব্যটি লিখলেন, তখন তিনি কিন্তু একে কাব্য বা কাল্পনিক কোনো কবিতা বলেননি। তিনি খুব স্পষ্টভাবে একে ইতিহাস হিসেবে ক্যাটাগরাইজ করেছিলেন। আর জানেন তো, প্রাচীন ভাষা ইতিহাস শব্দের আক্ষরিক অর্থই হল যা ঠিক এভাবেই ঘটেছিল। একবার ভাবুন, যদি এটা শুধুই একটা রূপকথা হতো, তাহলে সে যুগের মানুষ একে বাস্তব কথার দলিল হিসেবে কেন মেনে নেবে? আর সবচেয়ে মজার ব্যাপার হল, এই মহাকাব্য কিন্তু শুধু একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যেই আটকে ছিল না। বিভিন্ন সংস্কৃতির প্রাচীন দলিলেও এর উল্লেখ পাওয়া যায়। যেমন ধরুন ৩০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক ঐতিহাসিক মেগাস্থিনিস তার ইন্ডিকা বইয়ে ভগবান কৃষ্ণের কথা লিখেছেন। আবার ৬৩৪ খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় লেখা রবিকীর্তির আইহোল শিলালিপিটা দেখুন। সেখানে পরিষ্কার বলা আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ ৩১০১ খ্রিস্টপূর্বাব্দেই হয়েছিল। বাদ যায়নি দক্ষিণ ভারতের প্রাচীন সঙ্গম সাহিত্য। সেখানে চেরা রাজা উথিয়ান চেরালাথান কর্তৃক যুদ্ধের সময় বিশাল সৈন্যবাহিনীকে খাবার জোগানোর ঐতিহাসিক বর্ণনাও দেওয়া আছে। মানে সবাই যেন একই ঘটনার সাক্ষী দিচ্ছে। শুধু তো প্রাচীন বইয়ের পাতা নয়, ভারতের মাটির বুকেও এই মহাকাব্যের অনেক পদচিহ্ন ছড়িয়ে আছে। হস্তিনাপুর আর অহিচ্ছত্রে একই ধরনের মাটির পাত্র পাওয়া গেছে। তার মানে এই দুটো শহর একই সময়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সিনাউলিতে পাওয়া রথ, তামার তলোয়ার, হেলমেট, এগুলো তো প্রমাণ করছে যে সেখানে প্রাচীনকালে একটা দারুণ উন্নত যোদ্ধা সম্প্রদায়ের বাস ছিল। আর উত্তরপ্রদেশের বানভার কথা শুনলে তো আরও অবাক হবেন। সেখানে ৩০০০ বছরের পুরনো আস্ত একটা পালানোর সুড়ঙ্গ আবিষ্কৃত হয়েছে। অনেকেই মনে করেন এটাই সেই মহাকাব্যে বলা লাক্ষাগৃহ থেকে পাণ্ডবদের পালিয়ে যাওয়ার রাস্তা। মিলে যাচ্ছে, তাই না? মাটির ওপরের প্রমাণের পর এবার চলুন একটু সমুদ্রের তলদেশ ঘুরে আসি। গুজরাত উপকূলের সমুদ্রের নিচে এমন এক শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে যা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। কারণ এর নকশা প্রাচীন গ্রন্থ হরিবংশে লেখা শ্রীকৃষ্ণের শহরের বর্ণনার সাথে একেবারে হুবহু মিলে যায়। এটা কিন্তু কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক খোঁজ নয়, বরং প্রাচীন গ্রন্থ আর আধুনিক বিজ্ঞানের এক অবিশ্বাস্য মেলবন্ধন। প্রাচীন গ্রন্থগুলোতে বলা হয়েছিল দ্বারকা নাকি ছিল বিশাল বিশাল দেয়াল ঘেরা একটা দারুণ সুরক্ষিত শহর। সেখানে অনেকগুলো ঘাট ছিল যা পরে সমুদ্রে তলিয়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, ১৯৬৫ সালের পর থেকে মেরিন আর্কিওলজিস্টরা সমুদ্রের নিচে ঠিক তেমনই এক শহরের লেআউট আর দুর্গের দেয়াল খুঁজে পেয়েছেন। কার্বন ডেটিং বলছে এই ডুবে যাওয়া শহরের বয়স ৩০০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি। এমনকি ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থাও এই ডুবন্ত শহরের অস্তিত্বের কথা স্বীকার করে নিয়েছে। ব্যাপারটা রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। এতক্ষণ ধরে আমরা যে অকাট্য প্রমাণগুলো দেখলাম, সেগুলো সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মনে হচ্ছে যেন সবকিছু মিলে যাচ্ছে। কিন্তু দাঁড়ান, সব গল্পেই তো একটা টুইস্ট থাকে, তাই না? এখানকার সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ভিন্ন ভিন্ন প্রমাণগুলোর সময়কাল কি গাণিতিকভাবে একে অপরের সাথে নিখুঁতভাবে খাপে খাপে মিলে যায়,
যদি আমরা আরেকটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে বেশ কিছু জায়গায় তথ্যের বড় ধরনের অমিল রয়ে গেছে। এই কালানুক্রমিক বা টাইমলাইনের দ্বন্দ্বগুলো একটু খেয়াল করুন। একদিকে কার্বন ডেটিং আর সিনাউলির নিদর্শনগুলো আমাদের বলছে সময়টা ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু অন্যদিকে গবেষক নীলেশ ওক প্রাচীন গ্রন্থে লেখা গ্রহ নক্ষত্রের অবস্থান আর বশিষ্ঠ নক্ষত্রের বর্ণনা বিশ্লেষণ করে দাবি করছেন যে যুদ্ধটা হয়েছিল ৫৫৬১ খ্রিস্টপূর্বাব্দে। আবার দক্ষিণ ভারতের সঙ্গম যুগের সেই চেরা রাজা, যিনি যুদ্ধে খাবার জুগিয়েছিলেন বলে বলা হয়, তার রাজত্বকাল তো ছিল মাত্র ১০৫ থেকে ১৩০ খ্রিস্টাব্দের মধ্যে। বুঝতে পারছেন তো, সময়কালের এত বিশাল ব্যবধান এই পুরো ঘটনাগুলোর আক্ষরিক সত্যতাকে কিছুটা হলেও প্রশ্নের মুখে ফেলে দেয়। তাহলে সময়কাল যদি পুরোপুরি নাই মেলে, বিকল্প সম্ভাবনাটা আসলে কি হতে পারে? এখানেই একটা অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক তত্ত্ব সামনে চলে আসে। একটু ভেবে দেখুন তো, প্রাচীনকালে যখন আজকের মতো কোনো কোর্ট কাচারি বা আনুষ্ঠানিক আইন ব্যবস্থা ছিল না, তখন সমাজ কিভাবে চলত? এটা খুবই সম্ভব যে সঠিক আর ভুলের পার্থক্য বোঝাতে, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এবং অরাজকতা দূর করতে এই বিশাল মহাকাব্যটি একটা চমৎকার রূপক গল্প হিসেবে রচনা করা হয়েছিল। এই আখ্যানের চরিত্রগুলোকে যদি আমরা মানুষের মনস্তত্ত্বের সাথে মেলাই, তাহলে ব্যাপারটা দারুণ একটা রূপ নেয়। এমনও তো হতে পারে কুরুক্ষেত্রের যুদ্ধ আসলে বাইরের কোনো ময়দানে নয়, বরং আমাদের প্রতিটা মানুষের মনের ভেতরে প্রতিনিয়ত ঘটে চলা একটা যুদ্ধ। যেমন পঞ্চপাণ্ডব হল আমাদের ৫টা ইন্দ্রিয়, আর সেই ১০০ কৌরব, ওরা হলো আমাদের মনের ভেতরে ঘাপটি মেরে থাকা অসংখ্য বদ্ধভ্যাস আর প্রলোভন। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, ঠিক যেমন আমরা অনেক সময় নিজের দোষগুলোর প্রতি পুরোপুরি অন্ধ থাকি। যুধিষ্ঠির হলেন সত্যের প্রতীক, দুর্যোধন হলেন রাগ আর অহংকার, এবং ভীম হলেন সেই মানসিক শক্তি বা বুদ্ধি যা দিয়ে আমাদের খারাপকে দমন করতে হয়। এই অ্যাঙ্গেল থেকে দেখলে মহাভারত কেবল একটা যুদ্ধের গল্প থাকে না, এটা একদম প্র্যাকটিক্যাল একটা সেলফ ডেভেলপমেন্ট গাইডবুক হয়ে ওঠে। প্রথম ধাপ হল নিজের ভেতরে দুর্বলতা বা কৌরবদের অস্তিত্ব স্বীকার করে নেয়া। তারপর সেই ধ্বংসাত্মক রাগ অর্থাৎ দুর্যোধনকে হারাতে হলে নিজের ভেতরের শক্তি বা ভীমকে কাজে লাগানো। আর এই পুরো প্রক্রিয়াটা কাজ করে ধ্যান, ফোকাস আর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে, যা আমাদের মনকে শান্ত রাখতে আর সঠিক সিদ্ধান্তে নিতে সাহায্য করে। আজকের এই আলোচনার একেবারে শেষে এসে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে ইতিহাস আর দর্শনের লাইনগুলো এসে মিলেমিশে এক হয়ে যায়। হতে পারে এটা সত্যিই একটা ঐতিহাসিক যুদ্ধ ছিল, যার সাথে সময়ের আবর্তনের নানান রূপক আর অতিপ্রাকৃত উপাদান যোগ হয়েছে। আবার এটাও তো হতে পারে এটা মানবতার জন্য তৈরি করা সর্বকালের শ্রেষ্ঠ একটা মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট, যা আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের অভ্যন্তরীণ যুদ্ধে জয়ী হতে হয়। প্রমাণ আর তত্ত্বগুলো তো আমরা দেখলাম, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আপনাদের নিজেদের কৌতূহল আর চিন্তাধারার উপরই ছেড়ে দিলাম। তবে সত্য যাই হোক না কেন, এই প্রাচীন মাস্টারপিস যে আজও আমাদের জীবনের জন্য সমানভাবে প্রাসঙ্গিক, তাতে কোনো সন্দেহ নেই।